ডেথ অর অ্যালাইভ লেখিকা প্রিয়াঙ্কা হাওলাদার পর্ব 14। সকালের আলো এখনো পুরোপুরি রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েনি, কিন্তু পারস্যের আকাশে অদ্ভুত এক অস্থিরতা। রাজপ্রাসাদের অলিন্দ থেকে শুরু করে শহরের গলি মহল থেকে আকাশচুম্বী টাওয়ার, সবখানে যেন এক ছায়াঘেরা আতঙ্ক। চারিদিকে কোলাহল, চিৎকার, জিনদের ফিসফাস আর কানপথ চিরে আসা আতঙ্কের গন্ধ। প্রাসাদ চত্বরে পদচারণ করছে অগণিত জিনযোদ্ধা। তাদের চোখ জ্বলছে ক্রোধে, কণ্ঠে ফিসফাসে একটাই কথা ভেসে আসছে, অর্ষা পালিয়েছে। এই কথাটি যেন বজ্রঘাতের মতো আঘাত করেছে রাজ্যের বুকে। এটা কেবল পালানো নয়, এটা ছিল রাজপ্রথা, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং পরাক্রমশালী ওয়াসফানের সম্মানের বিরুদ্ধে এক স্পর্ধা। অর্ষা ছিল তার বন্ধিনী, তার অধিকার, তার রাজহংসী। আর আজ সেই অর্ষা পালিয়েছে। সাম্রাজ্যের শক্তি আর গৌরবের প্রতীক এই প্রাসাদে, এমন ঘটনা যেন বিশ্বাসই করতে পারছে না কেউ। নিরাপত্তা বেষ্টনী ভেঙে কেউ কি সত্যি পালাতে পারে? বাহিরের চিৎকার আর উত্তপ্ত পরিস্থিতির মাঝে একমাত্র ব্যতিক্রম এক পুরুষ, ওয়াসফান। তার চিরচেনা অগ্নিদৃষ্টির গভীরে আজ কোনো আগুন নেই, বরং এক ধরনের নিস্তব্ধ ক্ষরণ। তিনি বসে আছেন প্রাসাদের সিংহাসন কক্ষে, এক পাথরের মূর্তির মতো স্থির। কোনো প্রহরী, কোনো মন্ত্রী, এমনকি তার বিশ্বস্ত দেহরক্ষীরাও সাহস করছে না তার দিকে এগিয়ে যাওয়ার। ওয়াসফানের চোখ স্থির, সেই চোখে নেই কোনো বিস্ময়, নেই আতঙ্ক, নেই রাগের প্রকাশ, তবে তার স্থিরতা যেন এক পূর্বাভাস, এক নিঃশব্দ ঝড়ের ঘনঘটা, যে ঝড় শুধু ভাসাবে না, গিলে ফেলবে। তার চারপাশে ছড়িয়ে পড়া হাহাকার, ভীতসন্ত্রস্ত কণ্ঠগুলো যেন তার কাছে এক নির্বিশেষ শব্দমাত্র। সে জানে অর্ষার এই প্রস্থান কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, এটা পরিকল্পনা, এটা অভ্যুত্থান, এটা বিদ্রোহ। আর ওয়াসফান, সে বসে আছেন মাথা উঁচু করে, ঠোঁটে চাপা একটা হিমশীতল প্রশান্তি নিয়ে। বাইরের ঝড়ের মাঝে রাজ্যের কেন্দ্রে তিনি নির্বিকার, নিস্তব্ধ, যেন সমুদ্রের গভীরতম তলদেশ, যেখানে ঢেউয়ের কোনো শব্দ নেই, কিন্তু তলদেশে জন্ম নিচ্ছে ভূমিকম্প। আজ রাজ্য কাঁপছে, কিন্তু ওয়াসফান এখনো কাঁপেনি, কারণ ওয়াসফান জানে এই খেলাটা সে শেষ করবে নিজের নিয়মে, নিজের শর্তে। হঠাৎ ধীরে ধীরে আয়রাক কিছুটা সাহস জুগিয়ে বলে উঠল, বাদশাহ, ওই মেয়েটা পালিয়েছে। আপনি অনুমতি দিলে আমরা যাব, তাকে খুঁজে বের করে ধরে নিয়ে আসব। আপনি শুধু একবার অনুমতি দিন। ওয়াসফান মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, তারপর ঠোঁটে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। কণ্ঠ ছিল বরাবরের মতোই নির্ভার, অথচ ভয় জাগানো। তার কোনো দরকার পড়বে না। এই পারস্য রাজ্যে আমার অনুমতি ব্যতীত যেমন কেউ ঢুকতে পারে না, তেমনি আমার অনুমতি ছাড়া এখান থেকে পালিয়ে যাওয়াটাও এতটা সহজ নয়। এই রাজ্যের পাতাটাও আমার অনুমতিতে চলে। আর এত বড় কোহেকাপ পাহাড় থেকে ওর মতো দুর্বল মানবকন্যা পালাবে? এটা ওর বোকামি ছাড়া আর কিছুই না। সে এক পা এগিয়ে এলো জানালার বাইরে অন্ধকার জঙ্গলের দিকে তাকিয়ে, আবার বলল, ও পালিয়েছে, ওকে একটু বাহিরটা ঘুরে আসতে দাও। ও নিজেই বুঝে যাবে। আমি না চাইলে আমার রাজ্য থেকে কেউ যে পালিয়ে যেতে পারে না। তার চোখ জ্বলতে লাগলো ভয়ঙ্করভাবে। আমি জানি এই জঙ্গলটা কতটা ভয়ঙ্কর, সেটাও খুব শিগগিরই বুঝে যাবে। ও নিজে থেকে পালিয়েছে, দেখবে, কিছুক্ষণ যাক, এই জঙ্গলের ভয়ঙ্কর মজাটা নিয়ে নেক। একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াসফান জোর দিয়ে বলল, আমার কাছ থেকে পালিয়ে ও কোথাও যেতে পারবে? সে আমার কাছে, ওকে ফিরে আসতেই হবে, দেখে নিও। আর মনে মনে বলে, পালিয়েছো লিটল মনস্টার, কিন্তু যখন ফিরে আসবে, এবারের শাস্তিটা এমন হবে যে তোমার রুহু পর্যন্ত কেঁপে উঠবে। জঙ্গলের গহীনে দৌড়াচ্ছে অর্ষা, তার চোখে মুখে আজ অদ্ভুত এক প্রশান্তির ছাপ। সে উদার সবুজের মাঝে যেন তার মনে লুকিয়ে থাকা পাখিটা ডানা মেলেছে। হৃদয়ের প্রতিটা স্পন্দনে সে ধন্যবাদ জানাচ্ছে একজনকেই, যে যার জন্য আজ এই মুক্তির স্বাদ। অল্প কিছুক্ষণ আগেই অর্ষা বসেছিল জাইমের সাথে। দীর্ঘক্ষণ ধরে দুজনের মধ্যে চলছিল কিছু মন খোলা আলাপ। তবে আজ অর্ষার চোখে ছিল এক অন্যরকম ব্যাকুলতা, আর সেই ব্যাকুলতাই ধীরে ধীরে ঠাঁই পেল তার কণ্ঠে। অর্ষা হঠাৎ করেই অনুরোধ করে বসে, আমার আর এখানে বন্দি হয়ে থাকতে ভালো লাগছে না জাইম। এই জায়গাটা যেন আমার নিঃশ্বাস আটকে দিচ্ছে। দেখো, বাইরের প্রকৃতি কত সুন্দর, আকাশটা নীল, বাতাসটা মুক্ত, কিন্তু আমি যেতে পারি না, চেষ্টা করলেও শক্ত এক দেওয়ালে আটকে যাই। তুমি যদি একটু অনুমতি দাও, আমি শুধু একটু বাইরে যেতে চাই, একটু হাঁটতে চাই, পাহাড়ের ঢালে দাঁড়িয়ে একটু নিঃশ্বাস নিতে চাই, একটুখানি স্বাধীনতা, শুধু কিছুক্ষণ, কথা দিচ্ছি ফিরে আসব। তার চোখে তখন এক শিশুর মতো অনুরোধ।
যেন ছোট্ট একটা পাখি তার খাঁচার দরজায় ঠুকরে বলছে, একটুখানি আকাশ, একটু ওড়ার সুযোগ দাও। যাই মর্ষার কথাগুলো শুনে কিছুক্ষণ নীরব থাকে, তারপর একটু গম্ভীর কণ্ঠে তবে ভ্রাতৃত্বসুলভ স্নেহে ভরা সুরে বলে ওঠে, দেখো অর্ষা, তোমাকে এখানে এনেছে আমার দাভাই, আর অজানায় যদি আমি তোমাকে বাইরে যেতে দিই, তাহলে সে সেটা মোটেই ভালোভাবে নেবে না। আর রাগ তুমি চেনো না, আমি তো আরো ভালো করে জানি। আমি চাই না তার বিশ্বাসভঙ্গ হোক আমার কারণে। অর্ষা একটু ঘাড় নিচু করে, যেন নিজের অন্তর থেকে আবেগগুলোকে টেনে তোলে। কণ্ঠস্বর নরম হয়ে আসে, কাকতি মিনতির আভায় মোড়া। সে বলে, প্লিজ জায়ান, তুমি তো আমাকে বোঝো। আমি কোথাও পালিয়ে যাচ্ছি না। আমি শুধু একটু ঘুরে আসতে চাই কিছু সময়ের জন্য। দাভাই তো এখন কাজে ব্যস্ত। তিনি জানতেই পারবেন না আমি বাইরে গিয়েছিলাম। আমি তার ফিরে আসার আগেই আবার ফিরে আসব। বিশ্বাস করো, শুধু একটু হাওয়া বদল দরকার আমার। প্লিজ আমাকে একটিবার যেতে দাও। জাইমের চোখে কিছুক্ষণের জন্য একটি দ্বিধা খেলা করে। একদিকে ভাইয়ের কঠিন রাগ, অন্যদিকে অর্ষার অসহায় মিনতি। সে দোটানায় পড়ে যায়। এবার অর্ষার চোখে অনুনয়ের জলের রেখা। অবশেষে দীর্ঘ নিঃশ্বাস ফেলে জাইম মাথা হেঁট করে বলল, আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণের জন্য তোমাকে বাইরে যাওয়ার অনুমতি দিলাম। তবে মনে রেখো, ভুল করেও পালানোর চেষ্টা করো না। এখানে থাকা যত কঠিন, এখান থেকে পালানো তার চেয়েও কঠিন। তুমি ভাবছো হয়তো সুযোগ পেলেই পালাবে, কিন্তু সেটাই সবচেয়ে বড় ভুল হবে। আমি তোমায় বিশ্বাস করে বাইরে যেতে দিচ্ছি। দয়া করে আমার বিশ্বাসটাকে ভেঙো না। অর্ষার মুখে আলো ছড়িয়ে পড়ল, সে এক পবিত্র আনন্দে ভরে উঠল, যেন বহুদিনের বন্দিত্বে একটু আলো ও হাওয়ার স্পর্শ পেতে চলেছে। সে কোমল কণ্ঠে বলল, তুমি নিশ্চিন্তে থাকতে পারো জাইন। আমি এরকম কিছুই করব না। তোমার বিশ্বাস আমি ভাঙবো না। আমি সত্যি শুধু একটু বাইরে যেতে চাই। আচ্ছা, তাহলে আমি এখন যাই। যদি অর্ষা মনে মনে ভাবে, আমাকে মাফ করে দাও। আমাকে এই ছলনাটা করতেই হবে এখান থেকে মুক্তি পাওয়ার জন্য। জাইম নীরবে সম্মতি জানালো। অর্ষা ধীরে ধীরে বেরিয়ে গেল, অথচ মনে মনে রয়ে গেল জাইমের সেই শেষ কথাগুলো। বিশ্বাস, পালানো আর অনুরোধ। বাতাসে তখন সন্ধ্যার নরম ছোঁয়া, আকাশে মিশে থাকা কিছু অধরা ইচ্ছা। অর্ষা ধীরে ধীরে দরজার চৌকাঠ পেরিয়ে বাইরে এসে দাঁড়ায়। পেছনে দাঁড়িয়ে থাকা জাইম তখনও দৃষ্টি ফিরিয়ে নেয়নি। কপালে তার চিন্তার ভাঁজ, চোখে এক ধরনের অপরাধবোধ। তবুও সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, হয়তো ভেবে নাই যে অর্ষার একটু মুক্ত বাতাস পাওয়ার অধিকার আছে। দরজা খুলতেই বাইরের নিঃশব্দ প্রহর যেন হঠাৎ করে এক নতুন ব্যঞ্জনায় ধ্বনিত হলো। বিকালের নরম আলো আকাশকে রঙিন তুলোর মতো রাঙিয়ে দিয়েছে। দূরে ছড়িয়ে থাকা পাহাড়ের ঢেউ, কাছের সবুজ গাছগুলোর মাথায় সূর্যের আলতো ছায়া, আর পায়ে পড়ে থাকা নুড়ি পাথরের ছোট রাস্তাটা, সব মিলিয়ে এক স্বপ্নঘোর পরিবেশ। অর্ষা পা ফেলে এগিয়ে যায় সামনের দিকে। তার চোখে আজ অনেকদিন পর নতুন একটা আলো। এতদিনের বন্দিত্বের পর এই অল্প একটু মুক্তির স্বাদ যেন তার শরীর জুড়ে ছড়িয়ে যায় এক অদ্ভুত প্রশান্তির মতো। সে চারপাশে চোখ বুলিয়ে দেখে, রোদ আর ছায়ার খেলায় জমে থাকা একটা মায়াবী জগৎ। হালকা বাতাস তার চুলে খেলে যায়, যেন প্রকৃতি নিজেই তাকে স্বাগত জানায়। একটু সামনে গিয়ে সে মাথা উঁচু করে শ্বাস নেয়। গাছে গাছে ফুটে থাকা ফুলগুলো থেকে এক অজানা অথচ মাতাল করা ঘ্রাণ ছড়িয়ে পড়ে বাতাসে। সে সেই গন্ধ গভীরভাবে টেনে নেয় ফুসফুসে। তারপর চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে কিছু সময়, যেন এই মুহূর্তটার মধ্যে হারিয়ে যেতে চায় সে। যেন এই শান্তির পরশ তাকে ক্ষতবিক্ষত হৃদয়ের উপর নরম তুলোর মতো বসে প্রশমন দিচ্ছে। একটা লাল রঙের ছোট ফুল তুলে নেয় সে। তারপর তাকিয়ে থাকে তার রঙে। কতদিন হয়ে গেল এরকম একটা দৃশ্য আমি দেখিনি। মনের ভেতরে একটি দীর্ঘশ্বাস বয়ে যায়। পেছনে তখনও দাঁড়িয়ে যাই, জানালার পাশ দিয়ে তাকে দেখছে, চোখে তার মিশ্র অনুভূতি, ভয়, দুশ্চিন্তা আর খানিকটা সান্ত্বনার। হয়তো ভেবেছিল অর্ষা পালিয়ে যাবে, কিন্তু না, এই মুহূর্তে অর্ষার চোখে পালানোর আগ্রহ নেই। এই মুহূর্তটা সে কেবল উপভোগ করতে চায়। প্রজাপতির মতো হালকা পদক্ষেপে অর্ষা আরও একটু এগিয়ে যায় বাগানের দিকে। হাতে ধরা ফুলটা সে নাকের কাছে এনে ঘ্রাণ নেয় আবার। মুখে একটি হালকা হাসি খেলে যায়, যা অনেকদিন তার মুখে ছিল না। ঠিক এই মুহূর্তেই মনে হয় সময় যেন স্তব্ধ হয়ে গেছে কিছুটা। জীবনের সকল তীব্রতা, সব অশান্তি, সব যন্ত্রণা যেন কিছুক্ষণের জন্য হলেও এই শান্ত বিকেলের আলো আর ফুলের সুবাসে মিলিয়ে যায়। দূরে কোথাও একটা পাখি ডাকে। অর্ষা তাকায় আকাশের দিকে। সেই দৃষ্টিতে কিছু ছিল মুক্তির আকাঙ্ক্ষা, জীবনের খোঁজ, কিংবা হয়তো পুরনো সেই হারিয়ে যাওয়া স্বপ্নগুলোর ক্ষীণ ছায়া।
তবে তার জানা নেই এই সামান্য মুক্তির পেছনেও অনেক বড় ঝড় অপেক্ষা করে আছে ভবিষ্যতের কোনো কোণে। কিন্তু আজ অর্ষা কেবলমাত্র কিছুটা মুক্ত বাতাস নিচ্ছে। আজ সে কেবল কিছুটা বাঁচতে চায়। জাইম দূর থেকে চুপচাপ দেখছিল তাকে। অর্ষার চোখে মুখে ছিল এক ধরনের প্রশান্তি, কিন্তু তার গভীরে লুকিয়ে ছিল এক গভীর বেদনা, এক ব্যাকুলতা। মুক্তির কয়েক মুহূর্ত পর জাইম নীরবেই চলে যায় তার কাছে, নিঃশব্দে সরে যায় যেন অর্ষার একাকিত্বকে সম্মান জানাতে। আর ঠিক তখনই অর্ষার চোখে ভেসে ওঠে সেই বহুকাঙ্ক্ষিত দৃশ্য। একটি ফাঁকা রাস্তা, কিছুটা দূরে ছোট একটু ঢালু পথ যা জঙ্গলের দিকে হারিয়ে গেছে। মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় অর্ষা, এরপর হঠাৎ করে দৌড়াতে শুরু করে। বুক ভরা সাহস, চোখ ভরা মুক্তির স্বপ্ন। তার প্রতিটি পা যেন জমিনকে বিদীর্ণ করে এগিয়ে যাচ্ছে অজানার পথে। পেছনে ফেলে আসছে ভয়, বন্দিত্ব আর অবরুদ্ধ শ্বাস। পাখিরা আশ্চর্য চোখে তার দৌড় দেখা বন্ধ করে দেয়। গাছের পাতা থেমে যায় নড়াচড়া করা। অর্ষা ছুটে চলেছে প্রাণ খুলে, প্রাণপণে। তার বুকের ভেতর স্পষ্ট শব্দে ধ্বনিত হচ্ছে, আজই সুযোগ, আজই মুক্তি। জঙ্গলের ভেতর দিয়ে ছুটে চলা অর্ষার গায়ে ঘাম জমছে, পা কাঁপছে, কিন্তু থামার কোনো লক্ষণ নেই। তার চোখে এখন একটাই দৃশ্য, স্বাধীনতা। হোক না বিপদ, হোক না ধরা পড়ার ভয়, আজ সে থামবে না। এই ছোট্ট মুখটির স্বাদই যেন তাকে নতুন করে বাঁচার শক্তি দিল। এভাবেই ঝড়ের গতিতে দৌড়াতে দৌড়াতে অর্ষা মিলিয়ে যায় ঘন জঙ্গলের সবুজ ছায়ায়। বর্তমান অর্ষা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে, শরীর তার ভার হয়ে আসছে, বুকটা ছিন্নভিন্ন হয়ে ধকধক করছে। তবু থেমে যেতে পারছে না। শেষ মুক্তির আশাতেই আজ সে প্রাণপণে ছুটছে। কিন্তু এবার আর শরীর সায় দিচ্ছে না। একটুখানি বিশ্রামের জন্য সে থেমে দাঁড়ালো। দুহাত হাঁটুতে রেখে সামনের দিকে ঝুঁকে শ্বাস নিতে নিতে তাকালো চারদিকে। চারপাশটা যেন নিশ্চিম, শুধু ঘন জঙ্গল, গা ছমছমে নীরবতা। পাখির ডাক পর্যন্ত যেন থেমে গেছে। আশেপাশে কোথাও কোনো পথের চিহ্ন নেই, না মানুষের পায়ের ছাপ, না কোনো ঘোড়ার দাগ। শুধু সবুজ আর সবুজ। আর তার মাঝে সে একা, বিভ্রান্ত। এক মুহূর্তে তার মনে হলো সে বুঝি একটা বিশাল গোলকধাঁধায় আটকে পড়েছে। এই জঙ্গল থেকে মুক্তি পাওয়ার কোনো পথ যেন নেই। এক একবার মনে হয় এই দিকটাই হয়তো ঠিক। আবার ঘুরে ফিরে আসে সেই একই জায়গায়, একই গাছ, একই গন্ধ, একই অন্ধকার। তারপরও থেমে গেলে চলবে না। বুকের মধ্যে ভয় জমতে জমতে ভার হয়ে উঠছে। কিন্তু ভয় পেলে চলবে না। সে আবার দৌড়াতে শুরু করলো। ঝোপঝাড় ঠেলে, ডালপালা পেরিয়ে পায়ের ঘাসে রক্ত লেগে গেলেও থামার নাম নেই। যতক্ষণ প্রাণ আছে দৌড়াতে হবে, কারণ এই জঙ্গলই হয়তো তার কবরখানা হয়ে উঠবে যদি আজ না পালাতে পারে। অনেকক্ষণ ধরে নিরন্তর দৌড়ে চলেছে অর্ষা। জঙ্গল ভরা এই অচেনা পৃথিবীতে দিক বিদিক জ্ঞান হারিয়ে সে শুধু ছুটেছে যান না বাঁচানোর এক অস্ফুট তাগিদে। গাছপালা, ঝোপঝাড় আর কুয়াশাচ্ছন্ন আকাশের নিচে সে যেন এক ক্ষুদ্র প্রাণী, যার ওপর সর্বদা ভর করছে বিপদের ছায়া। হঠাৎ হাঁপিয়ে গিয়ে থেমে যায় সে। এক বিশাল ছাতার মতো ছায়া দেয়া গাছের নিচে বসে পড়ে ধীরে। বুকটা ওঠানামা করছে দম ধরে রাখার ক্লান্তিতে। কপাল ভিজে উঠেছে পরিশ্রম আর আতঙ্কের ঘামে। নিজেকে জড়িয়ে ধরে সে ফিসফিস করে, হয়তো হয়তো আমি আর কখনো এখান থেকে বের হতে পারবো না। বারবার একই রাস্তায় ফিরে যাচ্ছি। তার চোখে পড়ে পাশের ঝর্ণার দিকে। ওই পানি তো সে কিছুক্ষণ আগেই দেখেছে। এই ঝর্ণা, এখানেই তো আমি এসেছিলাম কিছুক্ষণ আগে। আমি ঘুরে ফিরে আবার এই জায়গাতেই চলে এসেছি। চোখের জল জমে আসে হাল ছেড়ে দেওয়ার অচেনা এক বিষণ্ণতায়। ঠিক সেই মুহূর্তেই তার মনে হলো আশেপাশের বাতাসটা থমকে গেছে। চারপাশের পাখিদের ডাকও যেন হঠাৎ নিঃশব্দ হয়ে গেছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে মুখ তোলে, আর সেখানেই থমকে যায় তার নিঃশ্বাস। তার সামনে দাঁড়িয়ে আছে এক দৈত্যাকার পাখি, এত বিশাল যেন আকাশেরই এক টুকরো নেমে এসেছে মাটিতে। তার পাখাগুলো ছড়িয়ে পড়েছে চারদিকে, চোখ দুটো রক্তমাখা শোলার মতো জ্বলছে, আর ধারালো ঠোঁট যেন এক থাবায় হাতিকেও টুকরো করে ফেলতে পারে। অর্ষা দাঁড়াতে চায়, কিন্তু পা যেন জমে গেছে মাটিতে। সে বোঝে সে এখন এই দানব পাখিটার সামনে এক অক্ষম, তুচ্ছ প্রাণ। পাখিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, তার চক্ষু তুলে নেয় আক্রমণের ভঙ্গিতে, যেন এখনই ঝাঁপিয়ে পড়বে, গিলে ফেলবে তাকে নৃশংসয়ে। অর্ষা চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলে, ভয়ে হাত দিয়ে মুখ ঢেকে নেয়, যেন তাতে কিছু রক্ষা মিলবে। পাখিটা তার বিশাল ঠোঁট তুলে অর্ষার দিকে ঝাঁপিয়ে পড়ার মুহূর্তে হঠাৎ থমকে যায়। তার চোখের দৃষ্টি এক লাফে কোথাও স্থির হয়ে থাকে, যেন কোনো ভয়ঙ্কর ছায়া তার চেতনায় ছুরির মতো বিদ্ধ হয়েছে। অর্ষা ভয়ে চোখ বন্ধ করেছিল, কিন্তু পাখিটার আঘাত
না আসায় সে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। সামনের সেই ভয়াল পাখিটা একদৃষ্টিতে কিছু একটা দেখছে। চোখে আতঙ্ক। সে ধীরে ধীরে পেছাতে শুরু করে। এরপর তার ডানাগুলো এক ঝটকায় বিশাল হয়ে ছড়িয়ে পড়ে, আর সে ঘন বাতাস কাঁপিয়ে উঠে যায়, নিঃশব্দে, যেন শিকার নয়, প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে। অর্ষার কাঁপা কাঁপা ঠোঁটে ভেসে আসে ফিসফিস একটা প্রশ্ন। কি দেখলো ও? তার বুকের ভেতর তখনও ধুকপুক করছে ভয় আর কৌতূহলের মাঝে। সে যেন ঘোরের মতো ভাবছে, এই প্রাণ রক্ষা হঠাৎ কেন? এক পা পেছনে ঘুরে দেখার জন্য সে যতই সাহস সঞ্চয় করছে, ততই হঠাৎ চারপাশে নিস্তব্ধ হয়ে আসে। হাওয়ার আওয়াজ থেমে যায়, শুধু তার নিঃশ্বাসের শব্দ শোনা যায়। ঠিক তখনই একজোড়া শক্তবাহু পেছন থেকে তাকে হঠাৎ জড়িয়ে ধরে। ঠান্ডা গলায় তার কানে কানে কেউ ফিসফিস করে বলে ওঠে, আই ক্যাচ ইউ লিটিল মনস্টার। ওই কণ্ঠটা অর্ষার সারা শরীর কেঁপে ওঠে। সেই ভয়ানক শীতল কিন্তু অদ্ভুতভাবে চেনা কণ্ঠ। তার রক্তে যেন কেউ বরফ ঢেলে দিল। সে জানে কে পেছনে আছে। সে জানে কে তাকে আজ মৃত্যু থেকে বাঁচালো, অথচ হয়তো পর মুহূর্তেই নিজ হাতে মেরে ফেলবে। অন্ধকার যেন ঘন হয়ে আসে, চোখ মুখে হাওয়া লেগে যায়, হৃদয়ে জমে ওঠে ভয়, রক্তে ঢেউ তোলে রহস্য। ওয়াসফান হঠাৎই অর্ষার কাঁধে হাত রেখে তাকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করে দাঁড় করায়। তার ঠান্ডা অথচ গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছড়ে, হয়ে গেছে তোমার এই ভয়ঙ্কর জঙ্গল দেখা? কেমন ফিল হলো? এখনো পালানোর চিন্তা মাথায় আছে, নাকি বুঝে গেছো এই জঙ্গল থেকে পালানো অসম্ভব? তার চোখে লাল আভা, ঠোঁটে হালকা বিদ্রূপ। অর্ষা একটু ঘাবড়ে যায়, কিছু বলার আগেই ওয়াসফান আবার বলে ওঠে, চাও তো এই পাখিটার সঙ্গে যেতে পারো। রোববার দেখেছো আগে? দেখবেই বা কি করে? এটা শুধু এই জঙ্গলে কোহেকাপ পাহাড়েই থাকে। এটা পৃথিবীর আর কোথাও নেই। ও ইচ্ছে করলেই একটা হাতিকে উড়িয়ে নিয়ে যেতে পারে। তো তুমি তো তুচ্ছ এক মানবী, রেখে দিলেই নিয়ে যাবে। অর্ষা তাড়াতাড়ি মাথা ঝাঁকিয়ে বলে ওঠে, গলার স্বর কাঁপছে, না না, আমি যাব না ওর সাথে। আমি থাকবো তোমার সাথেই। তার উত্তর শুনে ওয়াসফানের ঠোঁটের কোণে রহস্যময় এক হাসি খেলে যায়। একটু কথা না বলে হঠাৎই অর্ষাকে কোলে তুলে নেয়। চমকে ওঠে সে, কিছু বলতে যাবে তার আগেই বিশাল কালো ডানাগুলো ছড়িয়ে পড়ে পিঠের দুপাশে। অন্ধকার আকাশ তীরে উড়ে চলে প্যালেসের দিকে। আকাশে উড়ে চলছে তারা। অর্ষা নিশ্চুপ, ওয়াসফানের বুকে মাথা ঠেকিয়ে সে শুধু তার মুখটা দেখতে থাকে। এত শক্তিশালী, এত রহস্যময়, অথচ চোখে যেন এক ধরনের শূন্যতা। সেই শূন্যতার গভীরে অর্ষা হারিয়ে যায় কিছুক্ষণের জন্য। এই দানবটা কি আমায় কষ্ট দেওয়ার জন্যই নিয়ে এসেছে? তাহলে কেন বাঁচালো তখন? নিচে ফেলে দিলেই তো হয়ে যেত। তবে কি আরো ভয়ঙ্কর শাস্তির জন্য বাঁচিয়ে রাখলো? তার বুকের ধ্বনিতে ধুকপুকুনি স্পষ্ট শোনা যাচ্ছে, যেন প্রতিটি শব্দ হুঁশিয়ার করে দিচ্ছে তাকে। ওয়াসফানের চোখ একদম লাল। এটা শুধু তার মনের সুন্দর লাল না, এটা যে রাগে লাল সেটা বোঝাই যাচ্ছে। অর্ষা বুঝতে পারে ওর ভেতরে এখন চলছে কোনো এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। হয়তো আজ রাতটাই তার শেষ রাত। কিন্তু শাস্তি দিলেও প্রাণে বাঁচালো, তাহলে ওর চোখে কি একটু দয়া আছে, নাকি সেটা ছিল কেবল এক ভয়ঙ্কর খেলোয়াড়ের নতুন চাল? ওয়াসফান প্যালেসে প্রবেশ করেই একটু কথা না বলে অর্ষাকে তার কোল থেকে নামিয়ে দেয়। অর্ষা ধীরে ধীরে নিচে দাঁড়ায়, চোখ শুরু করে দেখে তাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে জাইম। জাইমের মুখ থমথমে, তার চোখে একরাশ হতাশা ও অবিশ্বাস। আর অর্ষা, সে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এতক্ষণ দম বন্ধ করা ভয় এখন রূপ নিয়েছে অপরাধ বোধে। সে জাইমের দিকে একবার তাকাতে চায়, কিন্তু সাহস হয় না। সে জানে বিশ্বাসভঙ্গ করেছে সে। জাইমও কিছু বলে না, শুধু মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে, যেন কিছু না দেখলেই ব্যথা কম হবে। অর্ষা ধীরে পা বাড়িয়ে নিজের কক্ষে ফিরে যেতে চায়। ঠিক তখনই পেছন থেকে ওয়াসফানের ঠান্ডা কিন্তু শানিত কণ্ঠ তার শরীর কাঁপিয়ে তোলে, কোথায় যাচ্ছ লিটিল মনস্টার? নিজের শাস্তি তো নিয়ে যাও। বলেই সে অর্ষার কবজি শক্ত করে ধরে একটানেই নিয়ে যায় প্যালেসের এক রহস্যময় স্থানে। এক অন্ধকার প্রাচীর ঘেরা চেম্বারে। ঘরের একপাশে জ্বলছে অগ্নিকুণ্ড, আর মাটির ওপরে লালচে গরম লাভার মতো জ্বলন্ত কয়লা বিছানো। তার ঠিক মাঝখানে গিয়ে অর্ষাকে দাঁড় করিয়ে দেয় ওয়াসফান। অর্ষা চমকে ওঠে, কিন্তু এর আগেই তার পা ছুঁয়ে ফেলে সেই জ্বলন্ত মাটিকে। সঙ্গে সঙ্গে পায়ের পাতা যেন ছ্যাঁকা খেয়ে লাল হয়ে ওঠে। সে কেঁপে ওঠে ব্যথায়, কিন্তু তার মুখ থেকে একটি শব্দও বের হয় না। ওয়াসফান ঠান্ডা গলায় বলে, এখান থেকে নড়লেই এর থেকেও ভয়ঙ্কর শাস্তি পাবে। তারপর সে স্থির দৃষ্টিতে দাঁড়িয়ে থাকে। অর্ষা দাঁতে দাঁত চেপে সহ্য করতে থাকে সেই পুড়তে থাকা যন্ত্রণা।
শরীর তার কাঁপছে, কিন্তু মুখ দিয়ে একটাও শব্দ বের করে না। শুধু চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। সেই নীরব কান্না যেন আরো বেশি চিৎকার করে। জাইম দূর থেকে এই দৃশ্য দেখে আর থাকতে পারে না। সে এগিয়ে আসতে চায়, কিন্তু ঠিক তখনই ওয়াসফান তার দিকে তাকায় এমন এক দৃষ্টিতে যেখানে আছে অগ্নিকাণ্ডের মতো রাগ আর হিমশীতল হুঁশিয়ারি। জাইম থমকে যায়, ঠোঁট কামড়ে ধরে, চোখ ঘুরিয়ে নেয়, আর তারপর ধীরে ধীরে চলে যায় সেই স্থান থেকে। অর্ষা একা দাঁড়িয়ে থাকে জ্বলন্ত শাস্তির মধ্যে। কেবল চোখ দিয়ে গড়ানো সেই নীরব জলই তার যন্ত্রণা প্রকাশ করে। অর্ষা সেই ভয়ঙ্কর শাস্তি সহ্য করতে না পেরে অবশেষে নিথর হয়ে পড়ে। শরীরটা নিস্তেজ, নিঃশ্বাস ভারী আর মলিন। ঠিক তখনই ওয়াসফান তার দিকটায় এগিয়ে আসে, চোখে এক অদ্ভুত দৃষ্টি, রাগ আর যন্ত্রণার মাঝখানে এক অসম্পূর্ণ ব্যথার ছায়া। মানবী। তার ঠোঁট ফিসফিস করে ওঠে। তাকে দেখে মুহূর্তেই তার অন্তরটা কেঁপে ওঠে। এতক্ষণ যে মেয়েটি তার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, এখন সে নিঃশব্দ, নিস্পন্দন। ওয়াসফান দ্রুত এগিয়ে গিয়ে অর্ষার নিথর দেহটা নিচে পড়ার আগেই নিজের বাহুতে জড়িয়ে নেয়। তার কোলে অর্ষা যেন আরও বেশি ভঙ্গুর, আরও বেশি মানবীয় লাগে। সে নিজে হাতে তাকে নিজের রুমে নিয়ে যায়, সেই প্রাসাদের সবচেয়ে গোপন কক্ষে, যেখানে অন্য কেউ প্রবেশ করে না। বিছানায় তাকে শুয়ে দেয়, একবারও চোখ সরায় না তার মুখ থেকে। তার বুকটা হঠাৎ করেই চেপে আসে। তুমি কি করছো আমার সাথে মানবী? ফিসফিস করে বলে ওঠে সে। তোমার কষ্ট আমার শাস্তি হয়ে দাঁড়ালো কি করে? তার আঙুল ঝলসে ওঠে অন্ধকার নীল আগুন। তার জাদুশক্তি। ধীরে ধীরে সে অর্ষার পায়ের ক্ষতগুলোর ওপর হাত রাখে আর ফিসফিস করে প্রাচীন ভাষায় কিছু মন্ত্রপাঠ করে। ক্ষতগুলো আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে, যেন কিছুই হয়নি। তবু অর্ষার জ্ঞান ফেরে না। নিঃশব্দে সে শুয়ে থাকে, চোখ দুটো বন্ধ, মুখে ক্লান্তির রেখা। ওয়াসফান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, তার দৃষ্টি স্থির হয়ে থাকে অর্ষার মুখে। এই মুখটা কি তার দুর্বলতা হয়ে উঠছে? হঠাৎ সে চোখ সরিয়ে নেয়, যেন নিজের অনুভূতিকে অস্বীকার করতে চাইছে। ধীরে ধীরে সে পেছন ফিরে দরজার দিকে হাঁটতে শুরু করে, কিন্তু ঠিক বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে সে আবার একবার ফিরে তাকায়, নিঃশব্দে বলে ওঠে, তোমার শরীর ঠিক করে দিলাম, কিন্তু আমার ভেতরের যন্ত্রণা কে সারাবে মানবী? তারপর নিঃশব্দে দরজা খুলে সে বেরিয়ে যায়, আর রুমটা আবার নেমে যায় গভীর নীরবতায়। রাত গভীর, চাঁদের আলো জানালার কাচ ছুঁয়ে পড়েছে অর্ষার চোখে মুখে। সে চুপচাপ বসে আছে জানালার পাশে। ঠান্ডা হাওয়ায় তার চুলগুলি এলোমেলো হয়ে পড়ছে। চোখ দুটো তার অত্যন্ত ক্লান্ত, অথচ তীব্রভাবে জেগে। হঠাৎই রুমের দরজা ধীরে ধীরে খুলে যায়, ভারী কিন্তু নরম পায়ের শব্দে। অর্ষা বুঝে ফেলে, এই গন্ধ, এই পরিস্থিতি, এটি আর কেউ নয়, ওয়াসফান। সে কিছু না বলেই ঘরে ঢোকে, চারপাশটা যেন আরো গাঢ় হয়ে যায়। অর্ষা ধীরে ধীরে বলে ওঠে, আমি তো কোনো পাপ করিনি, তবে আপনি আমাকে কেন বন্দি করে রেখেছেন? আমার দোষটা কি? আমি তো কালো জাদু পারি না, আমি তো এসব বিশ্বাসও করতাম না। আমি ছিলাম একটা মেডিকেল স্টুডেন্ট, সত্যবাদী, যুক্তিবাদী। আমি জিনকে বিশ্বাস করতাম না যদি না আপনাকে নিজের চোখে দেখতাম। দয়া করে আমাকে আমার দুনিয়াতে ফিরিয়ে যেতে দিন। ওয়াসফানের ঠোঁটে হালকা এক বাঁকা হাসি খেলে যায়। এতটুকুতেই হার মেনে নিলে? আমি তো ভেবেছিলাম তুমি অনেক সাহসী। কোথায় গেল সেই সাহস, লিটিল মনস্টার? তার কথায় হালকা কটাক্ষ, কিন্তু চোখে গভীর কিছু অন্যরকম দৃষ্টি। অর্ষা এবার গর্জে ওঠে, সাহস তো আমার কোনোদিনও কমে না, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আপনার কাছে যা খেলা, তা আমার পুরো জীবন। আমি খেলনার মতো বাঁচতে চাই না। আমার অধিকার, আমার জীবন, এটা আপনি কেড়ে নিতে পারেন না। আমি এই খেলার পাত্র না। তার গলা কেঁপে ওঠে, চোখে জল, কিন্তু সেই জলও সাহসিকতার প্রতীক। ওয়াসফান সঙ্গে সঙ্গে তার চুলের মুঠি ধরে নিজের দিকে টেনে নেয় অর্ষাকে। তার চোখে তখন অদ্ভুত এক আগুন। কাঁপা কাঁপা নিঃশ্বাসে ওয়াসফান ঝুঁকে পড়ে, কোনো কিছু বলার সুযোগ না দিয়েই ঠোঁট ডুবিয়ে দেয় অর্ষার ঠোঁটে। মুহূর্তে অর্ষার দেহ শিথিল হয়ে আসে, বিস্ময়ে, ভয়ে আর একরাশ অজানা আবেগে সে স্তব্ধ হয়ে যায়। বাতাস ভারী হয়ে ওঠে, ঘরের নিস্তব্ধতা ভেঙে যায় তাদের নিঃশ্বাসে টানা পড়েনে।